বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে হঠাৎই রাজনীতির অন্দরমহলে সৃষ্টি হয়েছে টানাপোড়েন। সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর দ্বিমত নিয়ে যখন রাজনৈতিক অঙ্গনে নানামুখী আলোচনা চলছে, তখন এই আলোচনায় নতুন অনুষঙ্গ হিসেবে যুক্ত হয়েছে ষড়যন্ত্র ও গুজব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ নিয়ে সুকৌশলে ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এ চক্রান্ত দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত। দর্শক, এখন প্রশ্ন হলো, যে চক্রান্ত কিংবা ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, এর পেছনের কুশীলব কারা, কিংবা দেশকে অস্থিতিশীল করে কারা ফায়দা লুটতে চাইছে? এসবই আজকের আলোচনায় আনতে চাই আমি ফারনাজ জুই। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। সংস্কার, নির্বাচন ও ষড়যন্ত্র, এই শিরোনামে আজকের আলোচনায় আমরা মুখোমুখি হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, চেয়ারম্যান জনতার দল। স্বাগত জানাচ্ছি আপনাকে, সেই সঙ্গে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের নতুন দল জনতার দলের আত্মপ্রকাশ হলো। শুরুতেই জানতে চাই, কি দর্শন থাকছে নতুন এই রাজনৈতিক দলের? আপনাকে ধন্যবাদ দেশ টিভির দর্শক শ্রোতা মণ্ডলীকে। আমরা একটি নতুন প্রত্যয় নিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি সুস্থ ধারার তৈরি করতে চাচ্ছি। এ উপলক্ষে আমরা দেশের সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক ভালো মানুষদেরকে আহ্বান করছি। মূলত আমাদের নেতৃত্বে পেশাজীবীরাই থাকছেন। এখানে অবসরপ্রাপ্ত সামরিক, অসামরিক, এনজিও কর্মী, ছাত্র এবং আমাদের অবসরপ্রাপ্ত যারা সৈনিক থেকে জেসিও আছেন, তারা এটাতে যোগদান করছেন। আমাদের লক্ষ্যমাত্রা সুনির্দিষ্টভাবে আমরা বলবো না যে আমরা 300 সিটে আমরা পার্টিসিপেট করব। আমরা কিছু ভালো মানুষকে সংগঠিত করার চেষ্টা করছি। সেই প্লেটোর কথা দিয়ে শুরু করতে হয় যে রাজনীতি না করার শাস্তি হলো অযোগ্য এবং নিচু মানুষদেরকে দিয়ে শাসিত হওয়া। 53 বছর রাজনৈতিক যে প্রবাহ আমরা দেখলাম, তাতে বাংলাদেশের সুস্থ এবং সুষ্ঠু রাজনৈতিক প্রবাহ কিন্তু তৈরি হয়নি। আমাদের গণতন্ত্র অনেকটা বানরের তৈলাক্ত বাসের মতো। সেখানে একটা তৈলাক্ত বাস বাংলাদেশ গণতন্ত্রের, এবং আমাদের রাজনৈতিক দলগুলো বানর খেলার মতো খেলছে। এই খেলতে গত 5ই অগাস্ট একদম ধপাস গ্র্যান্ড জুড়েতে আমরা পৌঁছে গেলাম। 53 বছর এখানে গণতন্ত্রের যদি বিকাশ ঘটে নেই, তার অন্যতম একটা কারণ বাংলাদেশে ভালো মানুষ, সৎ মানুষ, দেশপ্রেমিক মানুষ রাজনীতিতে আসছেন না। তো এরকম একটা লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই আমরা আমাদের দলের আত্মপ্রকাশ করেছি গত 20 মার্চ। আপনি বলছিলেন 53 বছরের রাজনৈতিক কিংবা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের পূরণ হয়নি। সেই জায়গা থেকে আমরা দেখছি আরও একটি নতুন রাজনৈতিক দল, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপিও বলছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা। আপনারাও কি তেমনটি ভাবছেন? এটা সময়টাই হচ্ছে এমন যে এখানে অনেকগুলি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে। গত 15-16 বছরে যে স্বৈরশাসন ছিল বা তারও আগে একটি সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সুযোগ ছিল না। একটা রাজনৈতিক দলের চিন্তাভাবনা হবে, প্রকাশ হবে, যাওয়ার পথে গোয়েন্দা সংস্থার লোকজন তুলে নিয়ে যাবে, এটাই ছিল কমন চিত্র। এটা কিন্তু এখন একটা উন্মুক্ত মঞ্চ তৈরি হয়েছে। সুতরাং এখানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত জন্য সবাই চেষ্টা করবে। যারা আসবে সবাই কিন্তু যাতে একটা ভালো রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা যেতে পারি, সেই প্রত্যাশাই নিয়ে কাজ শুরু করবে। অভিনন্দন, যারাই আসবে তাদেরকে আমরা অভিনন্দন। যারা বহুদলীয় গণতন্ত্রের দেশ, এখানে যত দল আসবে তত মানুষের চয়েস বেশি হবে। কিন্তু সর্বাগ্রে যে চিন্তা করতে হবে, জন আকাঙ্ক্ষা। যদি জন আকাঙ্ক্ষা কেউ আমরা পূরণ করতে না পারি কোনো রাজনৈতিক দল, তাহলে এক সময় আমাদেরকে প্রত্যেককে ছুড়ে দেবে। সো এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। সামনে যদি একটি অবাধ, নিরপেক্ষ এবং সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে কিন্তু সেখানে ভোটারকে অবশ্যই আমাদের প্রায়োরিটাইজ করতে হবে। আমাদের অতীতের কর্মকাণ্ড যার যেটাই হোক না কেন, ভোটাররা কিন্তু মূল্যায়ন করবে। সুতরাং ভবিষ্যতে যদি এই গণতান্ত্রিক পরিবেশটা অব্যাহত থাকে, তাহলে কিন্তু সবসময় রাজনৈতিক দলগুলিকে জনগণের জবাবদিহিতার মধ্যে আসতেই হবে। এতদিন এটা হয়নি বলেই আমরা এই সুফলটা পাইনি। তবে আশা করছি এখন এমন একটা পরিবেশ যে এখানে অনেক রাজনৈতিক দল আসবেন, সবাই কিন্তু একটা ভালো রাজনৈতিক বন্দোবস্তের কথা বলবে। আমরাও বলছি, আমাদের তো আসলে সময় হয়নি এখনও মূল্যায়ন করার।
আমরা কিছুই করতে পারিনি। আমাদের দলে যারা আছেন তারা সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক এবং তারা দেশের জন্য ভালো কিছু করতে চান। আমাদের পুঁজি বলতে আমাদের অতীত কর্মজীবনে আমরা সৎ, শিক্ষিত, মানে যে দেশপ্রেমের যে আমরা সাক্ষ্য রেখেছি সেটাতে মোটামুটি গ্রহণযোগ্য যারা, তাদেরকে আমরা রাখছি। যাদের কর্মজীবন মানে কলঙ্কমুক্ত, অর্থ পাচার এবং অন্যান্য সমস্যা আছে, তাদেরকে আমরা আমাদের দলে প্রবেশ করতে আমরা নিচ্ছি না, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। জনাব শামীম কামাল, রাজনীতির সংজ্ঞা হচ্ছে যেখানে আসলে আদর্শ থাকবে, যেখানে আসলে সেবামূলক কাজের জায়গাটা থাকবে। কিন্তু বিগত সময়ে বাংলাদেশের রাজনীতি যদি আমরা তুলে ধরি, আমরা দেখেছি অনেকেই রাজনীতিকে টাকা বানানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে। রাজনীতির সংজ্ঞাকেই রাজনীতি আমার মনে হয় যে একটা সময় ভুলতে বসেছিল। সেই বাস্তবতার পরিবর্তন হবে কি? সেই বাস্তবতার আমরা আশা করি, কিন্তু পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। ডেমোক্রেসি শব্দটা আসছে ডেমোক্রেটিয়া, একজন গ্রিক দেবীর নামে, মানে খুব দুর্বল মানের একজন দেবী। তো এই জন্য পৃথিবীতে ডেমোক্রেসির এক এক দেশে এক এক রকম। যেমন আমি আপনাকে উগান্ডার ডেমোক্রেসির কথা বলতে পারি। ওখানে 35 বছর ধরে মুসুভিনি ক্ষমতায় আছেন। কিছুদিন পর পর ইলেকশন হয়, মানে 5 বছর পর পর ইলেকশন হয় এবং মুসুভিনি নির্ঘাত 90% ভোট পেয়ে একাধারে নির্বাচিত হয়ে যাচ্ছে। এটাও একটা ডেমোক্রেসি। মিয়ানমারেও এক ধরনের ডেমোক্রেসি আছে আমাদের এখানে। এইটাকে আমরা ছদ্ম ডেমোক্রেসি বলতে পারি, ছদ্ম গণতন্ত্র। ছদ্ম গণতন্ত্র কি? যেখানে রাষ্ট্র ব্যবস্থা বলছে এখানে গণতন্ত্র আছে, কিন্তু জনগণের কোনো গণতান্ত্রিক অধিকার নেই। গত 53 বছরে যা হয়েছে এটা হলো জনগণের অধিকারহীন গণতন্ত্র। এটা কোনো সময় স্বৈরাচারী কায়দায় চলেছে, কোনো সময় আধা গণতন্ত্র চলেছে। যেন আমাদের এখানে যে গণতন্ত্র মডেলগুলি, মানে যে সেট আপগুলি দেখছি, মধ্যরাতে নির্বাচন, এটা পৃথিবীর হয়তো কোথাও নেই। তারপরে অটো পাস, এই ধরনের কোথাও, মানে আপনি এই জন্য বলো যে গণতন্ত্র যেহেতু মানে একটা অদ্ভুত একটা টার্ম, এটা এক এক দেশের গণতন্ত্রের সাথে এক এক রকম। তো প্রকৃত গণতন্ত্র যেটা, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, আব্রাহাম লিঙ্কন যেটা বলেছেন, আমাদের দেশে এই গণতন্ত্রটা আছে। বাট ওই যে মূল যে কথা তিনটা, অফ, বাই অ্যান্ড ফর, এই অফ, ও এফ, ও ডাবল এফ হয়ে গেছে, মানে জনগণ থেকে দূরে চলে গেছে। আর বাই যেটা আছে বিওয়াই, এটা বিওয়াই, মানে কেনা হয়ে গেছে। বিকজ আজকে আপনি একটা মিটিং করেন, একটা যদি মিটিংয়ে আপনি কোনো এলাকার মানুষকে ডাকেন, তাহলে তার পিছনে 700-800 টাকা খরচ করতে হবে। তাকে খাসির বিরিয়ানি খাওয়াতে হবে, তার পকেট মানি দিতে হবে, তাকে অটো ভাড়া দিতে হবে। এভাবে তো আর, তাহলে গণতন্ত্র কি? ভোট কেনা হচ্ছে এবং ফর দ্য পিপল, ফর দ্য পিপল হয়ে গেছে, মানে জনগণকে শত্রু বানানো হয়েছে। আপনি দেখুন জন আকাঙ্ক্ষা যেটা, মানুষের কি আকাঙ্ক্ষাটা কি, এখন যেটা গত 15-17 বছর ভোটে দিতে পারেনি, সেখানে ন্যূনতম যে গণতান্ত্রিক সাংবিধানিক তার অধিকার, সেটাই সে অ্যাপ্লাই করতে পারে। জনাব শামীম কামাল, সেখানেও আমার জানতে চাওয়া যে আমাদের গণতন্ত্রের ত্রুটি নাকি আসলে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাব? আমরা তো বিগত সময় দেখেছি যে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো কিভাবে একটা সময় একনায়কতন্ত্র কিংবা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেছিল। মূলত রাজনৈতিক দলগুলি তো গণতন্ত্রের নিজেদের দলের মধ্যে কোনো গণতান্ত্রিক চর্চা নাই। এখানে অ্যাবসলিউটলি পরিবারতন্ত্র বা অলিগার্কি চলে। এটা এমনভাবে এটাকে সাজানো হয়েছে যে ওই পরিবারের বাইরে অন্য কোনো চিন্তা ভাবনা করার কোনো সুযোগ থাকে না। দেখুন জিম্বাবুয়েতে রবার্ট মুগাবে 2000 সালের একটা কাহিনী, অলিগার্কিটা কোন পর্যায়ে চলে যায়। 2000 সালে জিম্বাবুয়ের যে সেন্ট্রাল ব্যাংক আছে সেখানে লটারি হলো। সেই লটারিতে ফার্স্ট প্রাইজ পেল মুগাবে নিজে। তো অ্যাঙ্কর বলছে যে ও মাই গড, আই ক্যান্ট বিলিভ ইটস রবার্ট মুগাবে। মানে ছোট্ট একটা জিনিস, তার পর্যন্ত লোভ সামলাতে পারছে না। এটাই হচ্ছে অলিগার্কি। তা আমাদের এখানে দেখুন, একই পরিবারের মধ্যে মানে তার কি যোগ্যতা, কি দক্ষতা, কি দেশপ্রেম, কি সততা, এগুলির কোনো প্রশ্ন নাই, কিন্তু এর বাইরে যেতে পারছে না। তো সুতরাং এর থেকে ভালো নেতৃত্ব আসবে কীভাবে? এখন দলগুলি যদি সংস্কার না করে, দলের মধ্যে যদি গণতান্ত্রিক চর্চা না থাকে, আপনি যদি এখন বড় বড় দল যেগুলি আছে সেখানে যদি চেয়ারপারসন বা মহাসচিব পদে কেউ প্রতিনিধিত্ব করেন, সে দলেই থাকতে পারবে না। এই ভয়ে কেউ নমিনেশন সাবমিট করবে না, তাই না? ভয়ে কেউ তার ওই পদপ্রার্থী হতে চাইবে না। তাহলে সেক্ষেত্রে আপনি যোগ্য নেতা কীভাবে খুঁজে পাবেন? তাহলে এটাকে ডেমোক্রেটিক প্র্যাকটিস হলো। সামনে যে নির্বাচন হচ্ছে, ধরে নিচ্ছে যেটা হয়তো খুব ভালো একটা আশা করছি আমরা, ভালো নির্বাচন হবে, এখানে কি মনোনয়ন বাণিজ্য হবে না? এখানে কি আপনার বিভিন্ন ধরনের জোট করা হবে না? নীতি নৈতিকতার কোনো বালাই থাকবে? সো
এই যে সামনে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন আমরা আশা করছি, কিন্তু এর আলামত কিন্তু ক্লিয়ার না। শুধুমাত্র নির্বাচন কমিশন যদি চায় একটা সুষ্ঠু বা সুন্দর একটা ভোটার তালিকা তৈরি করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী যদি সতর্কতা অবলম্বন করে, হয়তো মোটামুটি গ্রহণযোগ্য, কিন্তু বাকি জিনিসগুলিকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন, এগুলো তো কোনো চর্চাই শুরু হয়। প্রচলিত রাজনীতির যে নেতিবাচক ধারার কথা আপনি বলছিলেন, সেটি ভাঙতে নতুন রাজনৈতিক দলগুলো আসলে কিভাবে ভূমিকা রাখতে পারে? নতুন রাজনৈতিক দলগুলি ভূমিকা রাখার সুযোগ কিন্তু সীমিত, কেননা এটা তো চর্চা, কালচারের বিষয়। কি কালচার হয়েছে? আজকে যদি আপনার একটা জায়গায় আপনি নমিনেশন দেওয়ার ক্ষেত্রে আপনি যদি তার অর্থ অনুদানকে আপনি প্রায়োরিটি দেন, তাহলে কি আপনি যোগ্য নেতা পাবেন, ভালো নেতা পাবেন? একটা সময় কিন্তু রাজনীতিবিদরা আবার আক্ষেপ করে যে রাজনীতিতে ভালো মানুষ নেই। রাজনীতিতে ভালো মানুষ নাই, ভালো মানুষ আসবে না। ভালো মানুষ তো এখন নির্লিপ্ত হয়ে গেছে, তারা আসলে রাজনীতি একটা ভয়ঙ্কর ক্ষেত্র হয়ে গেছে, এখানে কোনো ভদ্র মানুষ এখন আসতে চাচ্ছে না। দেখুন 72 সালে যে পার্লামেন্ট, সেখানে ব্যবসায়ী ছিল 17%, আর 24-এ পার্লামেন্টে ছিল 67%। মানে যার টাকা আছে সেই রাজনীতিবিদ, সেই সবচেয়ে জ্ঞানী মানুষ, সেই সবচেয়ে বড় নেতা, ইত্যাদি ইত্যাদি। আমাদের এখানে আমরা একটা স্বপ্ন দেখছি, আমরা চিন্তা ভাবনা করছি যেভাবে যে আমরা এই ক্ষেত্রে নমিনেশনের ক্ষেত্রে আমরা জেলা ভিত্তিক যাব। ওই জেলার কয়েকজন মানুষ একদম সৎ, নির্মোহ, যারা হয়তো সরাসরি রাজনীতি করবেন না, তারাই প্রার্থী নির্বাচন করবেন। আমি দলের চেয়ারম্যান, আমার দলে যদি আমার থেকে কেউ যোগ্য প্রার্থী থাকে, আমি তাকে আমার আসন ছেড়ে দেব, এবং এখানে তাকে 1 টাকাও খরচ করতে হবে না। এবং আমাদের দলের কিছু আমরা ব্যতিক্রমধর্মী জিনিস করার চেষ্টা করছি, যেমন আমাদের একটা এথিক্যাল কমিটি আমরা করছি। এখানে 10-12 জন 15 জনের একটা কমিটি থাকবে, যারা যে কোনো বিষয়কে নৈতিকভাবে বিচার বিশ্লেষণ করে এটা ওয়ার্কিং কমিটিতে দেবে, এবং তাদের এই কথা, তাদের দর্শন, তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের দল পরিচালনা আমরা করতে চাই। আপনি যদি চান, আমাদের যে যার চাহিদা আমরা যে ক্রাইটেরিয়া সেট করেছি যোগ্য প্রার্থীর জন্য, তার মধ্যে হচ্ছে শিক্ষিত, প্রথম, সৎ, দেশপ্রেমিক, কর্মজীবন মোটামুটি কলঙ্কমুক্ত, একেবারে কলঙ্কমুক্ত পাওয়া যাবে না, তার আগ্রহ আছে এবং তার জনগণের সাথে যোগাযোগ আছে। এই 6টা পদ্ধতিতে আমরা আমাদের দলের জন্য যোগ্য প্রার্থী খোঁজার চেষ্টা করছি, এবং এতে যদি আমাদের 10, 15, 20 জন আমরা পাই, আমরা 20টা সিটে পার্টিসিপেট করব, 300 সিটে আমরা পার্টিসিপেট করব না। আমরা কোনোভাবে স্ট্যান্ডার্ড করতে চাচ্ছি না, এবং এই জন্য আমাদের দলে অনেক বড় বড় মাপের মানুষ আসতে চেয়েছেন, আমরা তাদেরকে অ্যাকোমোডেট করিনি এখন পর্যন্ত। তো এটা হচ্ছে আসলে বলার মতো কিছুই আমাদের করিনি, আমরা স্বপ্ন দেখছি। এবং আমরা এখন পর্যন্ত আমরা বলেছি, কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো দেশ, কোনো সংস্থার আমরা এজেন্ট বাস্তবায়ন করব না। এবং আমরা বলেছি আমাদের অ্যাকাউন্টিং ইজ ট্রান্সপারেন্ট, আমরা আমাদের অফিসিয়াল আমাদের যে অ্যাকাউন্ট থাকবে এটা আমরা পাবলিক করে দেব, যে কেউ যে কোনো সময় এখন ঢুকতে পারবে। তো আমরা এটা আপনাকে নিশ্চিত করতে চাই। এখন পর্যন্ত কেউ কখনো প্রশ্ন তুলতে পারবে না আমাদের সংগঠন, আমাদের আর্থিক ম্যানেজমেন্ট এবং আমাদের যে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আমাদের যারা আমাদের সাথে এখন পর্যন্ত আছেন, আমরা আত্মপ্রকাশে অনেকে তারা কথা বলেছেন, এখন পর্যন্ত কেউই কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আনতে পারে না। আমাদের নীতিগতভাবে আমাদের সিদ্ধান্ত হয়েছে, প্রাথমিক সদস্য নেওয়া থেকে শুরু করে যদি সে সর্বোচ্চ পর্যায়ে যায়, দেশের প্রধানমন্ত্রীও হন কোনো সময়, এবং তার বিরুদ্ধে যদি কোনো বড় ধরনের অভিযোগ, নৈতিক স্খলন জাতীয় কোনো কিছু আমরা পাই, তাৎক্ষণিক তাকে আমরা দল থেকে বহিষ্কার করব। এটাই হচ্ছে আমাদের প্রত্যয়। এখন এই কথাগুলি শুধুমাত্র বলার কথা, এখনো যতক্ষণ আমরা, এবং এটা ঠিক, যদি আমরা 5 বছর 7 বছর বা থাকতে পারি, তাহলে এর মধ্যে মানুষ বুঝে যাবে আমরা যা বলতে চাচ্ছি তার সাথে আমাদের কাজের বা কর্মের কোনো বৈপরীত্য আছে কিনা। তৎক্ষণাৎ জনগণ আমাদেরকে ছুড়ে দেবে, জনগণ বিচার করবে। জনগণ যে ছুড়ে দিবে এই অধিকারটা তো জনগণের থাকে না। কিছুদিন পরে যখন যে দলটা ক্ষমতা আসে, সে এমনভাবে বিষয়টাকে স্বৈরাচারিতার ফেলে দেয়, জালে ফেলে দেয়, যে জনগণের আর ওই বিচার করার ক্ষমতা কোনোদিনে থাকে না। আমরা সবসময় বলি যে বহুদলীয় গণতন্ত্রের দেশ বাংলাদেশ, কিন্তু বহুদলীয় গণতন্ত্রের প্র্যাকটিস বিগত সময়ে কতটুকুন হয়েছে? কারণ আমরা সবসময় দ্বিদলীয় রাজনীতি দেখে অভ্যস্ত। সেই জায়গা থেকে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা যে রাজনীতির নতুন ধারা দেখছি, বা এই যে নতুন নতুন দলের আত্মপ্রকাশ হচ্ছে, নতুন রাজনৈতিক দলের জন্য আসলে রাজনীতির পরিবেশটা কতটা অনুকূলে? রাজনৈতিক দল গঠনের পরিবেশ কিন্তু এখন সবচেয়ে অনুকূলে, স্মরণকালের অনুকূল একটা সময়। যে কেউ যে কোনো জায়গা থেকে যে কোনো দর্শন নিয়ে এখন রাজনৈতিক দল করতে পারে, সে বাধাপ্রাপ্ত হবে না, এটা আমরা টের পাচ্ছি, অনুভব করছি। এবং আমরা আমাদের দল করেছি, কোনো জায়গা থেকে সামান্যতম বাধা বা কোনো ধরনের সমস্যা আমরা বোধ করছি না, এইটা নিশ্চিত বলা যেতে পারে। কিন্তু এই যে নতুন যে দলগুলি আসছে, পুরোনো দল সহ
গণতান্ত্রিক চর্চায় ফিরতে পারবে কিনা, ভালো গণতন্ত্রের মডেলে যেতে পারবে কিনা সেই ব্যাপারে আমি শতভাগ সন্দিহান। আমরা কিন্তু গণতন্ত্রের যে ওই যে বানরের তৈলাক্ত বাসে ওঠার যে গল্প, আমরা কিন্তু এখন গ্রাউন্ড জিরোতে আছি। একেবারে স্বাধীনতার পরে ৭২ সালে যে জায়গায় ছিলাম আমরা ওই রকম একটা জায়গা আছে। জনাব শামীম কামাল, ভালো গণতন্ত্রের মডেল নিয়ে আপনার কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, বিরতির সময় হয়েছে। দর্শকদের সব প্রতিক্রিয়া পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব শামীম কামাল, যে আলোচনায় আমরা ছিলাম, ভালো গণতন্ত্রের মডেল আসলে কেমন আর বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু বাস্তবায়নযোগ্য? ভালো গণতান্ত্রিক মডেল যদি আমরা বলি তো ইউনাইটেড স্টেটসের কথা বলতে হয়, তারপরে ইউনাইটেড কিংডম। দেখুন, এই দুইটা দেশের যে গণতন্ত্রের যে ভিত্তি, এটা কিন্তু দুইটা রেভলিউশনের পরে হয়েছে। ইউনাইটেড কিংডমের ১৬৪০ সালে যে রেভলিউশন, তারা মহান রেভলিউশন বলে। তারা কিন্তু ক্ষমতা হস্তান্তর করেছে পার্লামেন্টের কাছে, যেখানে পার্লামেন্ট মেম্বাররা অ্যাকচুয়ালি আপনার জনগণের প্রতিনিধিত্ব করেন। আবার আপনি ইউনাইটেড স্টেটসের ক্ষেত্রে দেখেন, গত ২৪০ বছরের ইউনাইটেড স্টেটসের ইতিহাসে তাদের ১৪ পাতার কনস্টিটিউশনে একটা পরিবর্তন হয়নি। বাট আমাদের ৫৩ বছরে আমাদের যে রাজনৈতিক কাঠামো, গণতান্ত্রিক কাঠামো ৪ বার পরিবর্তন হয়েছে, ১৭টা অ্যামেন্ডমেন্ট হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে অল্প সময়ের মধ্যে এতগুলি সংশোধনী প্রয়োজন হয়েছে, এক এক সময় এক এক ফর্মে আমরা ফিরেছি। সুতরাং সেদিক থেকে এখনও আমাদের, তাহলে বলবেন যে তাহলে আমাদের ৫৩ বছরের অর্জন কি? ৫৩ বছর অর্জন এখন আমরা গ্রাউন্ড জিরোতে একেবারে ভূমির সাথে আছি মিশে। গণতন্ত্রের যে সিঁড়ি, সেখানে আমরা কিছু দূর উঠি আবার নামি, কিছু দূর উঠি আবার নামি। এখন আমরা একেবারেই সমতল ভূমিতে আছি। এই যে অরাজকতা ও স্থির পরিস্থিতি চলছে, তার মধ্যে সামনে যে নির্বাচন হবে, যদি একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়, তবে আমরা হয়তো প্রথম সিঁড়িতে পা রাখার সুযোগ পাব। এটাই হচ্ছে আমাদের অগ্রগতি। সুতরাং এটা খুবই হতাশাজনক। ডেমোক্রেসির ভাষায় এটা একেবারে ডেপ্লোরেবল, একেবারে হতাশাজনক একটা অবস্থানে আমাদের যাত্রা শুরু করতেছে। এখন ডেমোক্রেসির পারদ সবচেয়ে নিচে। গণঅভ্যুত্থানের পর যে বিষয়টির বারবার আমাদের মুখোমুখি হতে হচ্ছে, সেটি হচ্ছে গুজব। হঠাৎই আমরা জানতে পারছি যে কারো গ্রেপ্তারের খবর, সেটি পরে বোঝা যাচ্ছে যে এটি ভুয়া, এবং কখনো কখনো আমরা এটাও শুনতে পাচ্ছি যে দেশে জরুরি অবস্থা জারি হয়েছে। আবার পরের দিন পররাষ্ট্র সচিবকে আসলে সে বিষয়টি বিশ্লেষণ করতে হচ্ছে যে আসলে এমন কোনো ঘটনা ঘটেনি। গত ২-৩ দিনে আমরা বিশেষ একটা পোস্টকে দেখে, বিশেষ করে এনসিপির একজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর একটা পোস্টকে কেন্দ্র করে বেশ কিছু গুজব, এবং এর প্রেক্ষিতে গতকালকে নেত্র নিউজের মাধ্যমে সেনা সদরের কিছু বক্তব্য, এই বিষয়গুলি একেবারেই অপরিপক্কতার পরিচয় দিচ্ছে। এটা অবশ্যই একটা গভীর ষড়যন্ত্রের বিষয়। এখন সেনাবাহিনী প্রধান সম্পর্কে যেভাবে ঢালাওভাবে মন্তব্য করা হচ্ছে, তো এটা আসলে খুব ভালো ইতিবাচক কোনো জিনিস কিন্তু ইঙ্গিত করে না। সেনাবাহিনী প্রধানকে আমরা বিচার করব কিভাবে? একটা বাহিনী প্রধান হিসাবে সে কোত্থেকে আসছে না আসছে, তার কি পরিচয়, এটা আমাদের বড় বিবেচ্য বিষয় নয়। এখন দেখুন, অদ্যাবধি বাংলাদেশের প্রথম কিন্তু নির্বাচন সংক্রান্ত কথাটা সেনাবাহিনী প্রধানই উচ্চারণ করেছেন। যতবারে জাতি বিপদে পড়েছে, একদম গিরিখাতে পৌঁছেছে, তখন কিন্তু সশস্ত্র বাহিনী জাতিকে উদ্ধার করেছে। এবং সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী প্রধান তার বক্তব্যে আজ থেকে প্রায় ৭-৮ মাস আগে রয়টার্সকে এক ইন্টারভিউতে বলেছিলেন যে যদি ১.৫ বছরের মধ্যে দেশে নির্বাচন হয়, তাহলে আমরা নির্বাচন ব্যবস্থাটাকে পূর্ণ সহায়তা করব। এটা তো কোনো রাজনৈতিক দল বলেনি। তাহলে এরকম একটা জায়গায়, এবং সে সেনাবাহিনী প্রধান বা সশস্ত্র বাহিনী যেভাবে দুর্যোগের সময় ৫ই আগস্টের পরে যদি জনগণের কাতারে সে না দাঁড়াতো, সেটা সবচেয়ে ঝুঁকিটা কে নিয়েছে? সেটা যদি ফেইল হতো, সর্বপ্রথম ফাঁসির কাজটা যেতে হতো সেনাবাহিনী প্রধানকে বা বাহিনী প্রধানদেরকে। তাহলে সেরকম একটা জীবনের ঝুঁকি নিয়ে যদি তারা দেশের পাশে দাঁড়াতে পারে, তাহলে তার এই ছোটোখাটো বিষয় নিয়ে প্রফেসর ইউনূসকে মানে সম্মান দিয়ে কথা বললেন কি বললেন না, এগুলি খুবই অর্বাচীনের মতো কাজ না? বিভিন্ন পোস্টে দেখি সেনাবাহিনীর প্রধানকে কানে দুল দিয়ে, লিপস্টিক দিয়ে, মানে এটা একটা জাতির রুচির একটা রিফ্লেকশন। সেনাবাহিনী প্রধান কিন্তু শুধু উনি ব্যক্তি না, উনি একটা প্রতিষ্ঠান। আর আমরা কি আশা করব? গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী এটাকে সহায়তা করবে। সে বিষয়টা তারা ক্লিয়ার করেছে যে আমাদের ক্ষমতার কোনো মোহ নেই, আমরা ক্ষমতা যেতে চাই না,
কিন্তু যে প্রেক্ষিতে তারা আজকে বিভিন্ন বিষয় যে গুজবগুলি ছড়ানো হচ্ছে, কি হলো, এনসিপির যে বিষয়টা নিয়ে মানে ডিবেট হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে বা বিভিন্ন কথাবার্তা হচ্ছে এবং অনেক রাজনৈতিক নেতা তাওয়া গরম করা বক্তৃতা দিচ্ছেন, তারা কিন্তু এটা কত ভয়ানক একটা পরিস্থিতিতে মানে কোথায় যে আগুনে ঘি ঢালছেন না তা কিন্তু নয়। এর প্রেক্ষিতে যদি দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তার জন্য তাদেরকে দায়িত্ব নিতে হবে। এটা কার, নিশ্চয়ই বাংলাদেশের ভালো হোক, গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসুক, এটা অনেকে চাইবে না। তাহলে আমরা কাদের ক্রিয়ানুক হিসেবে কাজ করছি? এটা তো খুবই দুঃখজনক একটা পরিস্থিতি। আমি সশস্ত্র বাহিনীর একজন সাবেক সদস্য হিসেবে আমার যে ত্যাগ, শ্রম, ঘাম, আমার যে কষ্ট আমার সেনাবাহিনীতে আছে, আমি চাইবো না আমাদের সেনাবাহিনী কোনোভাবে রাজনীতিতে জড়াক এবং কোনো ধরনের অনধিকার চর্চাতে আসুক। কিন্তু যেভাবে হুঙ্কার দিয়ে বলা হচ্ছে গেট আউট অফ পলিটিক্স, এটা বাংলাদেশ, এটা তৃতীয় বিশ্বের একটা গণতান্ত্রিক দেশ। আফ্রিকায়, ল্যাটিন আমেরিকায় এবং এশিয়ার অনেক দেশে এটা চলবে না, লাগবেই, সেনাবাহিনীর প্রভাব থাকবেই। সেখানে আমাদের খুশি হওয়া উচিত যে সেখানে সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনীতে বলা হচ্ছে আমাদের কোনো রাজনৈতিক অভিলাষ নয়। তা আপনারা যদি নিজেরাই এইভাবে কামড়াকামড়ি করেন, মারামারি করেন, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন, এটা কোনো সুস্থ পরিবেশ ফিরে আনার ইঙ্গিত করে না। তো সেরকম একটা পরিস্থিতি যদি রাষ্ট্রপতি বাধ্য হয়ে জরুরি অবস্থা দায়ী করে, তাহলে জনগণ তাহলে ওয়েলকাম করবে না? অবশ্যই ওয়েলকাম করবে। জনগণ যেভাবে ওয়েলকাম করেছে, 5ই অগস্ট যখন আপনার ঘটনা ঘটলো তখন তো সেনাবাহিনী প্রধানের দেশকে অ্যাড্রেস করার কথা না, 2 বাহিনী প্রধানকে পাশে নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। কেন? বিকজ ওই সময় সেনাবাহিনী প্রধান বা সশস্ত্র বাহিনী প্রধানদের কাছে মানুষ শুনে আশ্বস্ত হয়েছে। 53 বছরে কোনো রাজনৈতিক দল তো এরকম আস্থার পরিবেশ তৈরি করতে পারলো না। বরং 10-12 বছর পর পর তারা একদম ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে আসে এবং অপমান করে ঝাঁটাপেটা হয়ে রাজনীতিতে বিদায় হচ্ছে। তো সেক্ষেত্রে আমি অবশ্যই স্যালুট জানাবো সেনাবাহিনী প্রধানকে এবং সশস্ত্র বাহিনীকে। তারা এই দুর্যোগময় অবস্থায় এত ধৈর্য ধরে দেশকে গণতন্ত্র যাওয়ার পথে সহযোগিতা করছে। সেখানে বুঝতে হবে আপনি ছোট্টখাটো বিষয় নিয়ে কি এমন বিষয় হয়ে গেল সেটা নিয়ে একটা ঘটনা কি হলো, যে এখানে এনসিপির যে 2 নেতা গিয়েছিল, 4 জনের 4 রকমের মন্তব্য, কি প্রচন্ড সমন্বয়হীনতা। তো সুতরাং তাদের কথাতে বোঝা যাচ্ছে যে এই বিষয়টার মধ্যে অনেক গ্যাপ আছে এবং অনেক কিছু আছে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা, সেটা পাবলিক করতে নেই। এটা তো ব্রিচ অফ ট্রাস্ট। তো সুতরাং সব কিছু মিলে গুজব হবে। তবে আমি আশা করি, আমি ধারণা করি যে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশ সশস্ত্র বাহিনী যথেষ্ট প্রফেশনাল। তাদেরকে তাদের জায়গা থেকে কাজ করতে দিলে দেশের জন্য কল্যাণ হবে। এই কথাটাই সেনাবাহিনী প্রধান কিছুদিন আগে বলেছেন যে সকলে সাবধান হয়ে যান, মানে যদি না হয় তাহলে দেশ কিন্তু বিপদের দিকে যাবে। উনি তো বলেন নাই যদি এরকম হয় আমরা জরুরি অবস্থা আমরা বাধ্য হব ক্ষমতা নিতে, তা তো বলেন নাই। স্পষ্টভাবে বলেছে যে তার কোনো ক্ষমতার অভিলাষ নেই। তো সুতরাং এইটাতে আমাদের সবচেয়ে খুশি থাকা দরকার। এবং উনিই তো প্রথম, আমি বললাম যে উনি প্রথম নির্বাচনের কথা উনি উচ্চারণ করেছেন, কোনো দল উচ্চারণ করার আগে। এর থেকে আমি তো এখন যতটুকু আমি ওর ফিডব্যাক পাই, সেনাবাহিনী প্রধান আর কিছু অসহায় নিরীহ জনগণ, তারাই এখন যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন চাচ্ছে। কারণ এই ধরনের একটা বাড়তি ঝামেলা, একটু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই পরিস্থিতি কিন্তু বাংলাদেশের সশস্ত্র বাহিনী। এই যে পুলিশি কাজে যাচ্ছে, তারপর ডেভিল হান্টে গেছে, অনেক ধরনের ঘটনা ঘটছে, এর সমস্ত ব্যাকলাশ কিন্তু সেনাবাহিনীতে থাকবে। সো এত বড় একটা ত্যাগ, এত বড় একটা কঠিন একটা চ্যালেঞ্জের মুখে কাজ করাটা, এর মধ্যে মনে হয় এর মধ্যে 200 থেকে 300 আন্দোলন গত 16-17 বছরে যা কেউ আদায় করতে পারে নাই, এটা গত 6 মাসে সবার আন্দোলন নিয়ে দাবি করছে। অন্তর্বর্তীকালীন সরকারে এরকম প্রফেসর ইউনূসের মতো একজন বিশ্ববিখ্যাত একজন মানুষ, যিনি জাতিসংঘের মহাসচিবকে 4 দিন আনার পর্যন্ত এখানে এনে এবং এই রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের ব্যাপারে কত সুন্দর সুন্দর আশাবাদের কথা বললেন, এটা তো অন্য কেউ পারে নাই গত 53 বছরে। আজকে চায়না কেন প্রফেসর ইউনূসকে বিশেষ বিমানে করে নিয়ে যাচ্ছে বুঝতে হবে, কিন্তু তাকে যে সহযোগিতা করবে সেই সহযোগিতার মনোভাব কারো নাই। সবাই এখন হামাগুড়ি দিচ্ছে, দৌড় দিচ্ছে, স্প্রিন্ট দিচ্ছে, যে যেভাবে পারে কত তাড়াতাড়ি নির্বাচন, কত তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়ার পায়। কিন্তু জনাব শামীম কামাল, যে বিষয়টিকে কেন্দ্র করে আমরা দেখলাম যে উত্তপ্ত হলো পরিস্থিতি, রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগের ধারণা নিয়ে আপনার ব্যক্তিগত অভিমত কি আমি জানতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচকের কাছে। জনাব শামীম কামাল, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগের ধারণা নিয়ে আপনার ব্যক্তিগত অভিমত কি? ধন্যবাদ আপনাকে আরেকবার।
রিফাইন্ড আওয়ামী লীগের যে কনসেপ্ট বা যে কথাটা আলোচনা হচ্ছে এটা আসলে দৃষ্টিভঙ্গির বিষয়, কে কীভাবে দেখব। দাবিটা ঠিক আছে, দাবিটা অমূলক নয়, কারণ গত 15-17 বছরে যে ফ্যাসিজম তারা দেখিয়েছে, যে গুণ খুম নির্যাতন, একনায়কতন্ত্র, স্বৈরাচার, অর্থ পাচার, যেটাই বলেন না কেন, এটা প্রমাণিত। এবং এর জন্য পতিত প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী যারা এটার সাথে জড়িত, তাদের বিচার হওয়া উচিত, কঠোর বিচার হওয়া উচিত, দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত, সবই ঠিক আছে। কিন্তু এখন রিফাইন আওয়ামী লীগের যে প্রশ্নটা আসলো, এটা কিন্তু সবাই রেফার করছে, যদি নাজি বন্ধ হয়ে যায়, জার্মানিতে যদি নাজি পার্টি বন্ধ হয়ে যায়, মানে ব্যান করা হয়, তাহলে এখানে করা হবে কিনা। দেখুন প্রেক্ষাপটটা একটু ডিফারেন্ট। 1933 সালের 30শে জানুয়ারিতে এই এনএসডিপিএ আপনার বা নাজি বাহিনী যেটা, এটার কিন্তু গোড়াপত্তন। 14 জুলাই 1933-এ তখন জার্মানি একটা আইন করলো, একমাত্র লিগ্যাল পলিটিক্যাল পার্টি হবে নাজি, আর কোনো দল থাকবে না। সুতরাং অন্য কোনো ডেমোক্রেসি কোনো দলের থাকার কোনো সুযোগে নাই। তো ওইটাকে আপনি কি বলবেন? এখন তো আওয়ামী লীগ যাই থাক না, কারণ অনেকগুলি দল ছিল, মতামত প্রকাশ করার একটা সুযোগ ছিল। আচ্ছা, এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন অ্যালাইড ফোর্স জিতে গেল, তখন মার্শাল প্ল্যান দিল যে ইউরোপকে উদ্ধার করার জন্য একটা ইকোনমিক প্ল্যান দেব। তখন কিন্তু আপনার এই অ্যালাইড ফোর্সের প্রথম ঘোষণা হলো যে নাজি পার্টিকে ব্যান করতে হবে চিরতরে, তারপরে আমরা এই লাগবো। তখন জার্মানির কতজন তার পক্ষে ছিল বড় কথা না, কিন্তু পুরো বিশ্ব ব্যবস্থা কিন্তু এটার পক্ষে থাকলো। আজকে আওয়ামী লীগকে ব্যান করার ব্যাপারে আমাদের বাংলাদেশের কি সকল জনগণ একমতে আছে? বিএনপি কি এটার পক্ষে আছে? নাও, বিএনপি স্ট্রেট বলে দিয়েছে, মানে তারা এটার বিরোধিতা করছে না। তাহলে প্রফেসর ইউনূস 5 থেকে 6 মাস আগে একবার বলেছিলেন যে স্বল্প সময়ের জন্য হলেও শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতির বাইরে থাকতে হবে। ইউএন প্রপ কি বলছে? র্যাবকে বন্ধ করেছে, কিন্তু আওয়ামী লীগের রাজনীতিকে বন্ধ করেনি। সুতরাং এখানে যে বিষয়টা হচ্ছে, এটা একটা পদ্ধতিগত বিষয়। এখন যেহেতু কোনো পার্লামেন্টে এটাকে পাশ করতে পারবে না, নির্বাহী আদেশে পারতে পারে। শেখ হাসিনা তার সর্বশেষ যে নির্বাহী গর্ভপাত বলেছেন প্রফেসর সলিমুল্লাহ খান, জামাতকে নিষিদ্ধ করে গেল। এইটা কি কেউ পছন্দ করেছে? কেউ পছন্দ করে নাই। সুতরাং আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ফিরে না আসুক, এই দেশের অনেক মানুষ চায়, আমরাও চাই, কিন্তু পদ্ধতিটা ঠিক করে নিতে। কিন্তু সেখানে এবার প্রশ্ন, যারা শামীম কামাল, আমরা অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তির কথা জানলাম, আমরা রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি দিয়ে যদি চিন্তা করি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কথাও যদি আমরা পেছনে রাখি, কিন্তু জনগণের প্রসঙ্গে যদি আমরা আসি, যে 24-এর গণঅভ্যুত্থানে জনমনে আওয়ামী লীগ নিয়ে যে ট্রমাটা তৈরি হয়েছে, যে কোনো ভার্সনে আওয়ামী লীগের ফিরে আসা জনগণ কিভাবে নেবে? জনগণের মধ্যে কত পার্সেন্ট আওয়ামী লীগের সমর্থক এখনো আছে বলে আপনি মনে করেন? আমি তো আপনাকে পাল্টা প্রশ্ন করি, একটা না একটা অংশ তো আছে। সুতরাং পদ্ধতিগতভাবে এখন এই পরিস্থিতি একমাত্র সম্ভব এটা নির্বাহী আদেশে আওয়ামী লীগকে ব্যান করা। তার জন্য আপনি দাবি দেওয়া করেন, সকলে যদি একমত হয় প্রফেসর ইউনূসের কাছে দাবি করে, তিনি করবেন হয়তোবা। কিন্তু আপনি এভাবে আন্দোলন করে চিৎকার চেঁচামেচি করে কিছুই করতে পারবেন না। এটা কে পারে? অথবা আপনি অপেক্ষা করুন, সামনে নির্বাচন হোক, অথবা এটা গণভোট হোক। আমি পদ্ধতিটার কথা বলছি। এভাবে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করে কোনোদিন হবে না। এটা আমি বুঝি, তাদের এই অধিকার ন্যায়সঙ্গত। এখন বলুন, যারা 1400-1500 যে শহীদ হলো, যে ছাত্র জনতা মারা গেল এবং যারা পঙ্গু হয়ে গেল, তাদের চিকিৎসা তো টপ প্রায়োরিটি। আপনি যে পুলিশ আপনার আবু সাইদকে হত্যা করেছে তার বিচার করতে পারছেন না, তাহলে এতগুলি কারেন্ট দগদগে ইস্যু রেখে আপনি এমন একটা বিষয় নিয়ে, তার মানে কি আওয়ামী লীগ আপনাকে যখন বাংলাদেশের ক্ষমতায় ছিল তখন আপনাদেরকে ব্যস্ত রেখেছে, এখন ক্ষমতার বাইরে গিয়ে আপনাদেরকে আননেসারি এই আওয়ামী লীগ স্বৈর শাসন, তাদের রাজনীতি ফেরা উচিত কিনা, আমি টক শোগুলোতে যাই, 90% আলোচনা এটা নিয়ে। কি লাভ? আপনি একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন তার নিশ্চয়তা নাই, মানুষের ভোটাধিকার নিশ্চিত করেন তার নিশ্চয়তা নেই, সংস্কার প্রয়োজনে সংস্কার করতে পারছেন না, দেশের নাম কি হবে, রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক হবে কিনা, আননেসেসারি ইস্যুজ, এগুলো নিয়ে অহেতুক আমরা কাজ করি। এর চেয়েও বড় প্রশ্ন যে আওয়ামী লীগ কি চাইছে, তারা কি আসলে তারা ক্ষমা কিংবা অনুশোচনা বিগত সময় আমরা দেখিনি, কিংবা তারা কি ফিরে আসতে চাইছে কিনা, সেটিও কিন্তু একটি প্রশ্ন। মোটেই না। তারা কোনো এই পর্যন্ত দেখেছেন কারোর মধ্যে কোনো অনুশোচনা আছে? তারা তো মানে এত বড় অপরাধ করার পরে, এত বড় স্বৈরাচারী আচরণ, এত গুণ খুম করার পরে আমি তো একজনের মধ্যে দেখছি না যে অপরাধ বোধ আছে। এই জন্য তো বলছি প্রচন্ড গর্হিত কাজ করেছে। এরকম জঘন্য অপরাধ খুব কম দেশেই হয়েছে স্বৈরাচারের মাধ্যমে। কিন্তু আমি বলছি যে যাই করে না কেন পদ্ধতিগতভাবে আগাতে হবে। এক হচ্ছে নির্বাহী আদেশের মাধ্যমে হতে পারে,
তার জন্য অন্তর্বর্তী সরকারকে চাপ দিতে হবে, সেক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধভাবে আগাতে হবে। বিচার আমরা চাই, দৃষ্টান্তমূলক বিচার চাই, এবং এমন একটা সিস্টেম করতে হবে যেন তার আর স্বৈরাচার কখনো ফিরতে না পারে। সামনের যে নির্বাচন হবে সেই নির্বাচনে যে দল ক্ষমতা আসবে সে যে আওয়ামী লীগের চেয়ে ভয়ঙ্কর স্বৈরাচার হবে এই গ্যারান্টি কে দেবে? আমি তো কোনো লক্ষণ দেখছি না ভালোর। কেননা এই বিপ্লবের ফলাফল যে শূন্য, আজ থেকে 6 মাস আগে আমি বলেছি। কারণ বিপ্লবের একটা সফল বিপ্লব, যে পৃথিবীর কয়েকটা সফল বিপ্লব আছে, ফরাসি বিপ্লব, বলশেভিক রেভলিউশন, চায়নার রেভলিউশন, কিউবার রেভলিউশন, এই 4টার মধ্যে নেতৃত্ব ছিল বুর্জুয়া, আর এখানে আমাদের শ্রেণীকক্ষের নেতৃত্ব। এদের একটা লক্ষ্য, অবজেক্টিভ, স্লোগান থাকে। এই যে আজকে ফ্রান্সের রিপাবলিক করা বলা হচ্ছে, সেকেন্ড, ফোর্থ রিপাবলিক আর ফিফথ রিপাবলিক বলছে, তারা কি লিবার্টি, ফ্র্যাটার্নিটি, ইকুয়ালিটি থেকে সরে আসছে? মোটেই না। সুতরাং আপনি ইউরোপের উদাহরণ বাংলাদেশে লাভ নাই তো। আমাদের যেমন দেশ তেমনই তার ব্যবস্থা করতে হবে। তো সুতরাং এই জিনিসটাকে আমি মনে করি যে স্টাডি করি, রিসার্চ করি, কি রিসার্চ হয়েছে যে এই বিষয়ে আমরা কিভাবে এই জিনিসটা আগাবো। সুতরাং খুবই সিম্পল, যদি বলেন আওয়ামী লীগকে রিফাইন করতে হলে, যদি তাদেরকে রাজনীতি থেকে দূরে, আমরা চাই আমাদের দলের পক্ষ থেকে আমাদের অবস্থান খুবই শক্ত, তাদের বিচার হোক, এবং আমরা এমন একটা ব্যবস্থা চাই যেন কোনো স্বৈরাচার ফিরে আসতে না পারে। কিন্তু তাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে কিনা এর পদ্ধতিগতভাবে একমাত্র অন্তর্বর্তীকালীন সরকার এক নির্বাহী আদেশে করতে পারে, অথবা রেফারেন্ডাম বা পরবর্তী সংসদ যখন আসবে তারা সিদ্ধান্ত নিতে পারবে। বর্তমান সময়ে আওয়ামী লীগের নানা ষড়যন্ত্র কিংবা অপতৎপরতার খবর কিন্তু শোনা যায় বিভিন্ন সময়ে। সেই জায়গা থেকে নিষিদ্ধ করলে যে আওয়ামী লীগের অপতৎপরতা থেমে যাবে, থেমে তো যাবে না। আমি আপনাকে আরেকটা ভয়ঙ্কর তথ্য দিচ্ছি। এখন ফিলিপাইনের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীকে ইমেলদা মার্কোসের দ্বিতীয় সন্তান, ইমেলদা মার্কোস ফিরে আসছে 3 বছরের মাথায় ফিলিপিনে। যে পদ্ধতিতে, সেই পদ্ধতিটা কিন্তু আমাদের জন্য ভয়ঙ্কর। প্রচুর টাকা ছিল ইমেলদা মার্কোসের। সে প্রথমে এসে বিচারের মুখোমুখি হয়েছে। দ্বিতীয়ত হলো সামরিক অসামরিক যত বড় বড় আমলা আছে সকলকে কিনে ফেলেছে। যে দল ক্ষমতায় ছিল তার প্রভাবশালী লোকজনকে কিনে ফেলেছে, এবং 3-4 বছরের মাথায় পানামায় নরিয়াগা, তারপরে ফিজিতে আপনার ফুজিমিরো, তো এনারা কিন্তু অল্প 2-3 বছরের মধ্যে, হাইতিতে 3 বছরের মধ্যে ফিরে আসে। স্টিক গ্লোবাল ডিপ্লোমেসি নামে একটা প্ল্যাটফর্মকে অলরেডি আওয়ামী লীগ নিয়োগ দিয়েছে সিঙ্গাপুর ভিত্তিক ডিপ্লোমেসি করার জন্য, বা কি বলে এটাকে, ওই যে বিভিন্ন ধরনের পলিটিক্যাল যে মুভ করে বা স্ট্র্যাটেজিক যে মুভ করে, আমেরিকাকে গলাবে, অমুককে রাজি করাবে, ইত্যাদি ইত্যাদি। এবং আওয়ামী লীগের কাছে 150 থেকে 170 বিলিয়ন আপনার টাকা আছে। আওয়ামী লীগ যদি ইলেকশন করতে না পারে, বা আওয়ামী লীগ যদি ঘোষণা দেয় 1 বছরের মধ্যে যে নির্বাচন তাকে ফেলে দেব, হয়তো তাই হবে, তাহলে কি সেটা আমাদের জন্য আরো ভয়ঙ্কর কিছু হবে না? সুতরাং কোনোভাবে যেন আওয়ামী লীগ ফিরতে না পারে, এই জন্য দূরদর্শী চিন্তা ভাবনা থেকে কোন কোন জায়গায় আওয়ামী লীগ যেন অর্থ ব্যবহার করে কোনোভাবে দেশে ফিরতে না পারে, পদক্ষেপ নেওয়া জরুরি। ধন্যবাদ জানাচ্ছি জনাব শামীম কামাল। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে শেষ করছি দেশ প্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।